Good evening, everyone. Moumita, Krishna. Good evening to all. একটু তোমরা কাইন্ডলি গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আমরা তাহলে আজকের আলোচনা শুরু করে দেব। আজকে আমাদের আলোচনার যেটা বিষয় জিওমরফিক প্রসেস সম্বন্ধে আমরা আলোচনা করব। একটুখানি তোমরা এটা গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে। আমরা 2 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শুরু করব, কেমন? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? আমাকে একটুখানি জানাও তো, মৌমিতা বা কৃষ্ণা, আমাকে একটুখানি জানাও তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা। একটু আমাকে চ্যাট সেকশনে জানাও। যারা যারা আছো কাইন্ডলি আমাকে একটুখানি জানাও যে আমরা মানে যারা যারা আমাকে দেখতে পাচ্ছ তারা প্রকৃত অর্থে আমার কথা শুনতে পাচ্ছ কিনা। ওকে, সো লেটস স্টার্ট। আমরা তাহলে শুরু করি। তোমাদের তরফ থেকে কোনো প্রশ্ন পাচ্ছি না আমি, না উত্তর পাচ্ছি। ওকে, সো জিওমরফিক প্রসেস মানে কি? দেখো, জিওমরফিক প্রসেস মানে হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে, আমাদের যে ভূপৃষ্ঠের অবস্থান, এই ভূপৃষ্ঠের অবস্থান অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের পদ্ধতি দেখতে পাই। অর্থাৎ যে পদ্ধতিগুলি স্পেসিফিক্যালি কি হয় না আমাদের ভূমিরূপের পরিবর্তন ঘটাতে সাহায্য করে বা ভূমিভাগের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। সেই যে সামগ্রিক প্রক্রিয়া, রাইট, সেই যে সামগ্রিক প্রক্রিয়া সমূহ, তাদেরকে একত্রে জিওমরফিক প্রসেস বলে। জিও মিনস আর্থ এবং মরফিক, এই যে শব্দটা তোমরা পাচ্ছ মরফিক, এই শব্দটা আসছে মরফোলজি থেকে। ঠিক, মরফো মানে শেপ এবং প্রসেস মানে তো পদ্ধতি, বুঝতেই পারছো। অর্থাৎ এমন কিছু পদ্ধতির কথা এখানে বলা হচ্ছে যে পদ্ধতিগুলি সাধারণত আমাদের ভূমিভাগের পরিবর্তন ঘটাতে সাহায্য করছে। এবং এই যে পদ্ধতিগুলি, সাধারণ যে পদ্ধতিগুলির কথা আমি বলছি, এই পদ্ধতিগুলি মূলত কয়েকটা ভাগে ভাগ করা যায়। আমরা সেটাই আলোচনা করব। এই যে কয়েকটা ভাগের কথা আমি বলছি, যেমন প্রধানত দুটো ভাগের কথা আমরা বলি, একটা হচ্ছে এন্ডোজেনিক এবং একটা হচ্ছে এক্সোজেনিক। এন্ডোজেনিক মানে কি? এন্ডোজেনিক মানে হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে, এন্ডোজেনিক পদ্ধতি হচ্ছে সেই সমস্ত পদ্ধতি যেগুলো আমরা ভূ অভ্যন্তরে দেখে থাকি, অর্থাৎ যাদেরকে ভূ বহিস্থ অংশে দেখা যায় না, তাদেরকে বলা হয় এন্ডোজেনিক পদ্ধতি। আর এক্সোজেনিক পদ্ধতি কোনগুলি? এক্সোজেনিক পদ্ধতি হচ্ছে যাদেরকে আমরা বাইরের অংশে দেখতে পাই, তাদেরকে বলা হচ্ছে এন্ডোজেনিক। মানে হচ্ছে ভূ অভ্যন্তরস্থ। দেখো, একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমরা প্রত্যেকেই জানো, আজকে আমরা এমন স্টুডেন্টদের সাথে এখানে কন্টিনিউ করছি যারা প্রত্যেকে ভূগোল সাবজেক্টটা খুব ভালো করে জানে। এখন স্পেসিফিক্যালি এই শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আমাদের যেটা করণীয়, আমরা ওভারঅল রিভিশন করব। কারণ দেখো, এই 5 বছরের সিলেবাস পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে তোমরা পড়েছো, বা গ্রাজুয়েশন যাদের আছে যোগ্যতা মান, তারা 3 বছরের জিওগ্রাফি সিলেবাসটা পড়েছো। এখন এই 5 বছর বা 3 বছরে তৈরি থাকা সিলেবাস কখনোই এটাকে কিন্তু আমরা বলতে পারি না যে এই এন্টায়ার সিলেবাসটাকে আমরা এই 3 মাস সময়ের মধ্যে ফুললি কমপ্লিট করতে পারবো। এটা সম্ভব নয়। প্রত্যেকটা অংশ ধরে ধরে যদি আমরা আলোচনা করি, এটা কি পসিবল? যুক্তিসঙ্গতভাবে তোমরা বলো, এটা কি পসিবল? একদমই না। কিন্তু আমাদেরকে তবু কি করতে হবে স্যার? আমাদেরকে তবু এই বিষয়টাতে লেগে থাকতে হবে যে আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম যতটা করা যায় আমরা ওভারঅল একটা রিভিউ করব,
ওভারঅল রিভিউ মানে কি? ওভারঅল রিভিউ মানে হচ্ছে আমরা এই যে সাবজেক্টটা নিয়ে বলছি, এই সাবজেক্টের ক্ষেত্রে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলোর একটা স্পেসিফিক বিষয় তুলে ধরে আলোচনা করবো। সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা একটা বিস্তর আলোচনা এখানে তুলে ধরতে চাইছি। এবং স্পেসিফিক্যালি এই যে বিষয়ের আলোচনার কথা আমি বলছি, এই যাবতীয় যে বিষয়ের কথা আমি বলছি, এইটা সময়ের সাথে সাথে তোমাদের এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে আরো বেটার হবে। রাইট, সময়ের সাথে সাথে যত তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে, এমসিকিউ প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা আরো বেটার থেকে বেটার তর অবস্থাতে যাবে। গট ইট? আশা করছি তোমাদের প্রত্যেকের কাছে আমি বিষয়টা বোঝাতে পারলাম। এবং আমরা মোটামুটি ভাবে এই প্যারামিটারে নিজেদেরকে নিয়ে যাব, আমরা মোটামুটি ভাবে এই প্যারামিটারে নিজেদেরকে নিয়ে আসবো, যাতে করে সমস্ত ধরনের প্রশ্নের আলোচনা আমাদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারা যায় এবং সমস্ত প্রশ্ন আমরা করতে পারি। সো লেটস স্টার্ট এগেন, ব্যাক টু স্টাডি। তাহলে ইন্ডোজেনিক প্রসেস মানে ভূ অভ্যন্তরস্থ। এই ভূ অভ্যন্তরস্থ প্রসেসগুলিকে আমরা কিন্তু আবার ধীর গতির পদ্ধতি সাধারণত বলে থাকি এবং এটিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্লো মুভমেন্ট অর্থাৎ ধীর গতির পদ্ধতি, আর একটা হচ্ছে সাডেন মুভমেন্ট অর্থাৎ যে পদ্ধতি হঠাৎ করে মানে একেবারে মুহূর্তের মধ্যে সংগঠিত হয়। স্লো মুভমেন্টকে আমরা ডায়াস্ট্রোফিজম বলে থাকি। এই যে ডায়াস্ট্রোফিজম, মূলত ডায়াস্ট্রোফিজম ইজ আ পার্টিকুলার প্রসেস। এই ডায়াস্ট্রোফিজমের মধ্যে আমরা কি কি পাবো? ডায়াস্ট্রোফিজমের মধ্যে আমরা ভার্টিক্যাল মুভমেন্ট পাবো, অর্থাৎ যার মাধ্যমে মহাদেশের তলদেশ তৈরি হয়, মহাদেশীয় অংশ তৈরি হয়, তাকে বলা হয়। আর হরিজন্টাল এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মহাসাগরীয় অংশ। এর অংশ হচ্ছে মহাসাগরীয় অংশ, অর্থাৎ এই যে অংশটা অ্যাকচুয়ালি না, মহাসাগরীয় বলাটা ভুল, এটা আমরা ওরোজেনিক বলছি, তো আমি এক্সট্রিমলি সরি, মহাসাগরীয় বলবো না, এটাকে অ্যাকচুয়ালি পর্বত। ওরোজেনিক মানে হচ্ছে পর্বত। আমি একটু ভুল বলছি এখানে, আমি কেন বললাম বলে দিই। ওরোজেনিক মানে হচ্ছে পর্বত তৈরি, অর্থাৎ এই যে মহাদেশীয় বা মহাসাগরীয় অংশ এখানটা আমরা পাই। স্থলভাগ এবং জলভাগ সামগ্রিকভাবে এই যে অংশটা, একে বলা হয় কন্টিনেন্ট বিল্ডিং। ইপাইরোজেনিক মুভমেন্ট এবং ওরোজেনিক মানে হচ্ছে উল্লম্বভাবে আমরা যদি এইটাকে দেখি ভার্টিক্যালি, হরিজন্টাল ভাবে অনুভূমিক ভাবে হয় মাউন্টেন বিল্ডিং। এবং এই যে ভার্টিক্যাল মুভমেন্ট, তার দুটো ভাগ দেখা যাচ্ছে, একটা হচ্ছে আপওয়ার্ড আর একটা হচ্ছে ডাউনওয়ার্ড, একটা হচ্ছে ঊর্ধ্ব আর একটা হচ্ছে নিম্নমুখী অংশ আমরা দেখতে পাবো। আর হরিজন্টালের ক্ষেত্রে আমরা ফোর্স অফ কম্প্রেশন অর্থাৎ চাপের প্রভাব আমরা বলতে পারি, চাপের প্রভাব। এবং এই যে চাপের প্রভাব এর মাধ্যমে কি হয়? চাপের প্রভাবের মাধ্যমে কি ধরনের পর্বত তৈরি হয়? ভঙ্গিল পর্বত, তাই তো? চাপের প্রভাবের মাধ্যমে ভঙ্গিল পর্বত তৈরি হয়। অন্যদিকে টেনশন বা টান এর প্রভাবে আমরা স্তূপ পর্বত তৈরি হতে দেখি। এর মাধ্যমে আমরা স্তূপ পর্বত তৈরি হতে দেখবো। তাহলে একদিকে ভঙ্গিল পর্বত এবং একদিকে স্তূপ পর্বত আমরা তৈরি হতে দেখছি, এটা মোটামুটি গেল। এছাড়া সাডেন মুভমেন্ট কি? আমরা ভলক্যানিজম দেখতে পাবো। হোয়াট ইজ ভলক্যানিজম? ভলক্যানিজম মানে হচ্ছে অগ্নুৎপাত, অর্থাৎ কোনো জায়গাতে ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন তাকে আমরা অগ্নুৎপাত বলে থাকি। অন্যদিকে আরেকটা হচ্ছে আর্থকোয়েক। এই যে আর্থকোয়েক এর অর্থ কি? আর্থকোয়েক মানে হচ্ছে তাহলে ভূমিকম্প, তাই তো? অর্থাৎ কোনো জায়গাতে স্পেসিফিক্যালি যখন ভূপৃষ্ঠ কম্পিত হয় যে কোনো কারণে, তখন তাকে ভূমিকম্প বলা হয়। মোটামুটি ভাবে এগুলো সাডেন মুভমেন্ট অর্থাৎ হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনার মধ্যে আমরা এগুলোকে উল্লেখ করতে পারি। এবার এখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এই যে সাডেন মুভমেন্ট বা স্লো মুভমেন্ট এগুলো আসছে এন্ডোজেনিক মুভমেন্টের মধ্যে, অর্থাৎ এগুলো হচ্ছে অভ্যন্তর ভাগে হয়, এদেরকে আমরা দেখতে পাই না। এবার আমরা ভূ বহিস্থ ভাগের ভূমিরূপকের কথা যদি বলি, ভূ বহিস্থ ভাগ অংশে আমরা যেটা পাবো তাদেরকে বলা হচ্ছে এক্সোজেনিক। এই যে ভূ বহিস্থ ভাগ এর অর্থ কি? জাস্ট আ মিনিট। ভূবহিস্থ ভাগ মানে আমাদের ভূপৃষ্ঠে আমরা যেটাকে দেখতে পাই, যেমন আমরা উল্লেখ করতে পারি ওয়েদারিং, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, ওয়েদারিং বা আবহবিকার, এরপর ইরোশন ক্ষয়, এবং তারপর হচ্ছে ডিপোজিশন। অর্থাৎ ওয়েদারিং আবহবিকার, আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলাখণ্ড যখন চূর্ণ বিচূর্ণিত হয় তখন তাকে আমরা আবহবিকার পদ্ধতি বলে থাকি। মূলত এই যে আবহবিকার পদ্ধতি, এই আবহবিকার পদ্ধতি
আমরা দেখব মূলত তিনটে ভাগে হয়, একটা হচ্ছে ফিজিক্যাল বা মেকানিক্যাল বা যান্ত্রিক আবহবিকার, কেমিক্যাল বা রাসায়নিক আবহবিকার এবং বায়োলজিক্যাল বা জৈব আবহবিকার। মূলত এই তিনটে ধরনের আবহবিকার আমরা দেখতে পাই, এই তিনটে ধরনের আবহবিকারের কথা এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই যে আবহবিকৃত পদার্থ অর্থাৎ আবহবিকারের মাধ্যমে কি হলো, ফ্র্যাগমেন্ট তৈরি হচ্ছে। এই যে ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টেড মেটেরিয়াল তারা কি করছে, খুব ছোট ছোট ভাগে ভাগ হয়ে যাচ্ছে এবং তারা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু সঞ্চিত হতে চলেছে, এক স্থান থেকে অন্য স্থানে তারা রিমুভ হয়ে যাচ্ছে। এবং এই যে রিমুভালের কথা আমি বলছি, এই রিমুভাল কাদের মাধ্যমে হচ্ছে, এই রিমুভাল হতে পারে রানিং ওয়াটারের মাধ্যমে, রিমুভাল হতে পারে গ্রাউন্ড ওয়াটারের মাধ্যমে, গ্লেসিয়ারের মাধ্যমে, ওয়েভ এবং কারেন্টের মাধ্যমে বা উইন্ডের মাধ্যমে। এতগুলো এজেন্ট আছে। তাহলে এই যে রানিং ওয়াটার বা এই যে সামগ্রিক এই অংশটা, এটা হচ্ছে এজেন্ট, এটা হচ্ছে এজেন্টস অফ ওয়েদারিং, এটাকে আমরা বলছি এজেন্টস অফ ওয়েদারিং। এছাড়া ডিপোজিশন, সঞ্চয়, অর্থাৎ এই যে ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি গেল, দেখো এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি গিয়ে কিন্তু সঞ্চয় করবে, তাই তো? এই ক্ষয়প্রাপ্ত পদার্থগুলি সঞ্চয় করবে রানিং ওয়াটার, মানে নদীর জল হতে পারে, গ্রাউন্ড ওয়াটার ভৌমজল হতে পারে, গ্লেসিয়ার হতে পারে, ওয়েভ অ্যান্ড কারেন্ট হতে পারে, উইন্ড হতে পারে। এতগুলো বিষয়ের মাধ্যমে আমরা দেখতে পাবো যেটা গিয়ে সঞ্চয় করছে। তাহলে সামগ্রিকভাবে এই যে টোটাল বিষয়টা তাকে বলা হচ্ছে জিওমরফিক প্রসেসেস। এবং এই যে জিওমরফিক প্রসেসের কথা আমরা বলছি, আমরা এবার এই জিওমরফিক প্রসেস সম্বন্ধে আলোচনা করব। যে বিভিন্ন জিওমরফিক প্রসেসগুলি হলো, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে এই যে ডায়াস্ট্রোফিজম। দেখো ডায়াস্ট্রোফিজমের ক্ষেত্রে আমরা এখানে দুটো বিষয়ের কথা বলেছি মূলত ডায়াস্ট্রোফিজমের মাধ্যমে, একটা হচ্ছে ফোল্ড এবং একটা হচ্ছে ফল্ট। এই জায়গাটা ফোল্ড এবং ফল্টের অংশ হিসেবে আমরা দেখতে পাবো, এই যে অংশটা এটাকে বলা হচ্ছে ফোল্ড এবং এই যে অংশটা এটা হচ্ছে ফল্ট। জাস্ট আপাতত ছবিটা দেখছি, আমরা পরবর্তীতে জিওটেকটনিক্সের অংশে এটাকে আলোচনা করব। নেক্সট আমরা আসবো পুরোপুরিভাবে ওয়েদারিং এ। সো ওয়েদারিং, এই যে বিষয়টার কথা আমরা বলছিলাম আবহবিকার, তাহলে এই আবহবিকার জিনিসটি কি? দেখো আবহবিকার হচ্ছে একটা পার্টিকুলার পদ্ধতি, আবহবিকার একটা পার্টিকুলার পদ্ধতি যার মাধ্যমে আমরা কি দেখি, এই পার্টিকুলার পদ্ধতির মাধ্যমে আমরা দেখি একটা বিস্তীর্ণ অংশের শিলা এবং শিলা এক্সকিউজ মুখ ওয়েট এ মিনিট। এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি হঠাৎ করে বড় লাইট জ্বলছে তো, বুঝতেই পারছো বর্ষাকাল, হ্যাঁ হঠাৎ করে একটা পোকা যে মুখটা খুলেছি না ভিতর দিকে ঢুকে গিয়েছে, এই কারণে একটু প্রবলেম হলে। যাই হোক, আমি লাইট বন্ধ করে দিয়েছি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা অফ করছি, তা না হলে না এটা বলা যাবে না। সো এই যে বিষয়টা আমরা বলবো, তাহলে এবার আমরা আলোচনা করবো ওয়েদারিং সম্বন্ধে। তাহলে হোয়াট ইজ ওয়েদারিং? ওয়েদারিং হচ্ছে একটা পার্টিকুলার পদ্ধতি যার মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে। তাহলে এখানে কি আমরা লিখতে পারি, যে আবহাওয়ার উপাদান। এবং এই যে আবহাওয়ার উপাদান বলতে আমরা কাদের কথা বলছি, আবহাওয়ার উপাদান বলতে মূলত আমরা এখানে উষ্ণতা, আর্দ্রতা ইত্যাদি বিষয়গুলির কথা উল্লেখ করছি। স্পেসিফিক্যালি আমরা এটা বলতে পারি। এবং ওয়েদারিং এর ক্ষেত্রে দেখো শিলা কেমন ভেঙে গেছে, অর্থাৎ এই শিলার মধ্যে কিছু অসামঞ্জস্য বিধান হয়েছে। এই শিলা স্বাভাবিকভাবে অসামঞ্জস্য অবস্থা তৈরি করেছে, যে কারণে শিলাস্তরের মধ্যে উষ্ণতার পার্থক্যের কারণে হোক, চাপের পার্থক্যের কারণে হোক, এটা ভেঙে গেছে। এই যে বিষয়টা, এটাকে বলা হচ্ছে ওয়েদারিং বা আবহবিকার। নেক্সট আমরা ওয়েদারিং এর তিনটে ভাগ পড়বো। ওয়েদারিং এর তিনটে ভাগ কি কি? একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার, বায়োলজিক্যাল ওয়েদারিং বা জৈব আবহবিকার, এবং রাসায়নিক ওয়েদারিং বা
মানে কেমিক্যাল ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার। মূলত এই তিনটে বিষয়ের আমরা একটা আলোচনা করব। স্পেসিফিক্যালি এই জায়গা থেকে বিগত বছরে বহু প্রশ্ন এসছে, আমরা এই বিষয়টাকে খুব সুন্দরভাবে চেষ্টা করবো অ্যাটলিস্ট তোমাদের কাছে উপস্থাপন করতে। যদি কোনো জায়গায় প্রবলেম হয় তোমরা আমাকে প্লিজ একটুখানি জানাবে, তাহলে আমরা আস্তে আস্তে এই বিষয়টাকে এবার শুরু করি। তো প্রাথমিকভাবে দেখো, এই যে আমরা যান্ত্রিক আবহবিকারের কথা বলছি, সাধারণভাবে এই যে যান্ত্রিক আবহবিকার হয়, এই যান্ত্রিক আবহবিকারের যে বিষয়, এটা আমরা বলতে পারি যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, ধরো শিলাস্তরের মধ্যে যখন উষ্ণতার পরিবর্তন ঘটে, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি ঘটে, আর্দ্রতার পরিবর্তন ঘটে প্রভৃতির কারণে মূলত শিলাস্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে মেকানিক্যাল ওয়েদারিং এর কথা আমরা বলছি, এই ফিজিক্যাল ওয়েদারিং বা এটাকেই আমরা বাংলাতে লিখছি যান্ত্রিক আবহবিকার, বা আরেকটি শব্দ আমরা ব্যবহার করছি এখানে মেকানিক্যাল ওয়েদারিং। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে শিলাস্তরের ভেঙে যাওয়া। এর সামগ্রিক অর্থ হচ্ছে শিলাস্তরের ভেঙে যাওয়া। কিসের কিসের মাধ্যমে, কোন কোন উপকরণের মাধ্যমে? আমি আবারও বলছি, উষ্ণতার পরিবর্তনে হতে পারে, শিলাস্তরের চাপের হ্রাস বৃদ্ধি হতে পারে, এবং আর্দ্রতার পরিবর্তন হতে পারে, তার মাধ্যমে মূলত ভেঙে যায়। আমরা এখানে এই যে যান্ত্রিক আবহবিকার, এই যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাজনটা করব। ঠিক যান্ত্রিক আবহবিকারের শ্রেণীবিভাজনটা কিভাবে করব, জাস্ট আমি তোমাদের থেকে এক মুহূর্ত সময় চেয়ে নেব, তাহলে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে। এক মুহূর্ত সময় আমাকে প্লিজ তোমরা অ্যালাউ করো, আমি তোমাদেরকে জাস্ট বোর্ডটা ইয়ে করে দেখাচ্ছি। ওয়েট। আশা করছি প্রত্যেকের কাছে বোর্ডটা দেখতে পাওয়া যাচ্ছে একটা। এবার এই জায়গাতে আমরা একদম লিখে লিখে পড়বো বিষয়টা, যে যান্ত্রিক আবহবিকারের মূল যে শ্রেণী বিভাজন। এটাকে আমরা চারটে বিষয়ের উপর ভাগ করতে পারি। একটা হচ্ছে সৌর তাপজনিত, তার ভিত্তিতে আবহবিকার হতে পারে। একটা হচ্ছে চাপ হ্রাসের কারণে হতে পারে। একটা হচ্ছে কেলাস আবহবিকার হতে পারে, কেলাসন প্রক্রিয়ার মাধ্যমে কেলাস আবহবিকার হতে পারে। এবং আরেকটা অংশ হচ্ছে আইদার আর্দ্রতা, শিলা ভিজে যাওয়া, অথবা শুষ্কতা, শিলার মধ্যে শুষ্ক অবস্থা চলে আসা। এই চারটে বিষয়ের ভিত্তিতে আমরা মোটামুটি ভাবে শ্রেণী বিভাজন করতে পারি। এবার দেখো, এই যে চারটে বিষয়ের ভিত্তিতে শ্রেণী বিভাজনের কথা আমি বলছি, তাহলে সৌরতাপের মাধ্যমে আমরা কি কি বলবো, আমি প্রত্যেকটা বলে দেবো, চিন্তা নেই। তাহলে প্রথম হচ্ছে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ, একটা হচ্ছে প্রস্তর চাই বিচ্ছিন্নকরণ। 2 নাম্বার হচ্ছে, এটা তোমরা খাতাতে লিখে নাও, ক্ষুদ্র কণা বিসরণ। 3 নম্বরে হচ্ছে স্বল্পমোচন। 4 নম্বরে গণ্ডশিলা বিদারণ। ইনসোলেশন ফাটল 5 নাম্বার। তাহলে এই যে 5টা ভাগ আমি লিখে দিলাম এখানে, কেমন? এই 5টা ভাগ হচ্ছে সৌর তাপের প্রভাবে হয়। চাপজনিত আবহবিকারের ক্ষেত্রে আমরা দেখব স্প্যালিং এবং সিটিং। চাপজনিত যেটা হয় সেক্ষেত্রে আমরা দেখব দুটো বিষয়, একটা হচ্ছে স্প্যালিং, এবং আরেকটা হচ্ছে সিটিং। স্প্যালিং এবং সিটিং, এই দুটো অংশ আমরা দেখতে পাই। ঠিক এর পরবর্তীতে যে কেলাস আবহবিকার, এই কেলাস আবহবিকার মূলত দুটো হয়। কি কি বলতো? কেলাস আবহবিকারের ক্ষেত্রে আমরা দুটো অংশ লক্ষ্য করব। একটা হচ্ছে লবণ কেলাস হতে পারে, সল্ট ক্রিস্টাল লবণ কেলাস। আর একটা হচ্ছে তুষার কেলাস। এই দুটো হতে পারে, একটা হচ্ছে লবণ কেলাস আর একটা হচ্ছে তুষার কেলাস। আর একটা ভাগ আমরা এখানে উল্লেখ করব, সেটা হচ্ছে আবহাওয়ার আর্দ্রতা ও শুষ্কতার জন্য। একটা হচ্ছে কলিকরণ বা স্লেকিং।
পলিকরণ বা স্লেকিং, আর একটা যে ভাগ আমরা বলবো সেটা হচ্ছে কলয়েডীয় উৎপাদন বা প্লাকিং। কলয়েডীয় উৎপাটন বা প্লাকিং, মোটামুটি ভাবে এই চারটে ভাগে আমরা ভাগ করতে পারি। এবার এই চারটে ভাগের মধ্যে আমরা আস্তে আস্তে বলবো প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ কি। প্রত্যেকে একটুখানি কাইন্ডলি এগুলোকে লিখে নিও। তাহলে আমরা প্রথমে আসছি প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ। সো প্রস্তরচায় বিচ্ছিন্নকরণের প্রক্রিয়াটা কি? প্রচন্ড উষ্ণতাতে শিলার তাপ ঢাল বরাবর শিলার যে ফাটল ঘটে, অর্থাৎ এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো। প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ হচ্ছে ঠিক এই জিনিসটা, যে কোনো একটা পার্টিকুলার অংশের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি কি হয় না, শিলা ভেঙে যায়। অর্থাৎ একটা বিস্তীর্ণ অংশে একটা বড় পাথরের টুকরের অংশ আছে, এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা যদি ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে যায় মানে সে তার আগের অবস্থাতেই পড়ে থাকলো, এই বিষয়টাকে আমরা বলে থাকি প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ। হলো। এবার এই প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ এটা যেমন একটা পদ্ধতি আমরা বললাম বিভিন্ন ধরনের খনিজের মাধ্যমে, আর একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে যাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। এই যে ক্ষুদ্র কণা বিসরণ, এই ক্ষুদ্র কণা বিসরণটা কি? ক্ষুদ্র কণা বিসরণটা মনে রাখবে, বিভিন্ন শিলা অ্যাকচুয়ালি বিভিন্ন রকম খনিজ পদার্থের সমন্বয়ে তৈরি হয়। বিভিন্ন শিলার যে খনিজ পদার্থের বিভিন্নতা দেখা যায়, ফলে এই বিভিন্ন শিলা তাদের উত্তাপ গ্রহণ করা, মানে গরম হওয়া বা শীতল হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রকমের হয়। অর্থাৎ কখনো তাদের এটা বেড়ে যায়, কখনো কমে যায়। ফলে তাদের মধ্যে একটা অসামঞ্জস্যতা দেখা যায়। অর্থাৎ ভেজ, নন ভেজ, পিওর ভেজ, পিওর নন ভেজ, ভেগান, এরকম 12-15 জন বন্ধু, আবার কেউ রুটি খায় কেউ ভাত খায় না, মিলে একটা ট্যুরে গেছে, কেউ কাউকে কিন্তু মানে অ্যাডজাস্ট করবে না এরকম। তাহলে সেই ট্যুরটার কি অবস্থা হয় বুঝতে পারছো? তাহলে এখানে এই জায়গাতে আমি যে উদাহরণটা দিচ্ছি, এখানেও সেম কথা প্রযোজ্য। ভিন্ন ভিন্ন ধর্ম বিশিষ্ট শিলা এখানে অবস্থান করছে, ফলে তাদের যে শিলার চরিত্র, এই শিলার চরিত্র এরকম ভিন্ন হওয়ার কারণে যখন শিলাস্তরের মধ্যে অসামঞ্জস্য অবস্থা তৈরি হয়, তখন এই কণাগুলি, বিভিন্ন খনিজ কণাগুলি তারা ছিটকে বেরিয়ে আসে। এবং এই যে ছিটকে বেরিয়ে আসা, এটা পুরো একটা বন্দুকের গুলির মতো আওয়াজ হয় বলে মনে করা হয়। পুরো বন্দুকের গুলির মতো আওয়াজ হয় বলে এটা আমরা শুনে থাকি। যেমন আমরা স্পেসিফিক্যালি গ্রানাইট শিলার ক্ষেত্রে, গ্রানাইট শিলাতে আমরা এরকম দেখতে পাই, তাকে বলা হয় ক্ষুদ্র কণা বিসরণ। এই যে ছবিটা তোমরা লক্ষ্য করো, এই হচ্ছে ক্ষুদ্র কণা বিসরণ হয়েছে, এই যে ছোট ছোট অংশে পরিণত হয়েছে। এরপর আমরা বললাম কি স্বল্পমোচন বলে একটা পদ্ধতির কথা বলেছিলাম। তো স্বল্পমোচন কি? স্বল্পমোচনের ক্ষেত্রে দেখা যায় সাধারণভাবে আমরা অন্যান্য শিলাগুলির ক্ষেত্রে কি দেখছি, যে শিলাস্তরের ওপরের অংশ, অর্থাৎ যেটা দিনের বেলা উন্মোচিত আছে সেটা উত্তপ্ত হচ্ছে এবং রাতের বেলা শীতল হচ্ছে। ফলে শিলাস্তরের এই অংশগুলির মধ্যে দিনের বেলা এবং রাতের বেলা সময়ের পার্থক্য আমরা পাচ্ছি। কিন্তু এই যে এক্সফলিয়েশন বা স্বল্পমোচনের কথাটি বলছি, এক্ষেত্রে কি হয় জানো তো? এক্ষেত্রে যেটা দেখা যায়, এই পার্টিকুলার অংশে শিলার বাইরের যে আবরণ, কেমন, শিলার বাইরের আবরণটা স্পেসিফিক্যালি ঠিক থাকে। শিলার বাইরের আবরণটা স্পেসিফিক্যালি একদম ঠিকঠাক অবস্থায় থাকে, যেমন গরম হচ্ছে বাড়ছে, ঠান্ডা হচ্ছে কমছে, এরকম হচ্ছে। কিন্তু ভেতরের অংশটা, অর্থাৎ শিলার অভ্যন্তর ভাগের যে অংশটা আছে, সেই অভ্যন্তর ভাগের অংশটার ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, সেটা কিন্তু ওপরের অংশের মতো হচ্ছে না। ঠিক আছে, ওপরের অংশের মতো সেই অংশটা আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ফলেতে কি ঘটনা ঘটছে? ফলে এই যে আমরা শিলাস্তরের মধ্যে বৈষম্য দেখতে পাচ্ছি, এই বৈষম্য থাকার কারণে শিলাস্তরের ওপরের অংশ থেকে ক্রমশ ছাল খুলে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় স্বল্পমোচন। যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ছাল খুলে গেছে বলে মনে হচ্ছে, এইটাকে আমরা বলছি স্বল্পমোচন। ঠিক, এটা মূলত গ্রানাইট জাতীয় শিলায় দেখা যায় এবং এইটাকে আর একটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে অনিয়ন ওয়েদারিং। মিটলো? এরপর আমরা কি বলবো? অনিয়ন ওয়েদারিং হয়ে গেল। এরপর আমরা বলবো সৌর ফাটল বা সান ক্র্যাক। আমি আর একটা পদ্ধতির কথা বলেছিলাম, এবার চলে এসেছে যে সান ক্র্যাকের কথা আমি বলেছিলাম। সো সান ক্র্যাক কি বা কখন দেখা যায়, কোথায় দেখা যায়? মূলত সান ক্র্যাক আমরা দেখতে পাই দিনের বেলাতে,
সূর্যের উত্তাপের কারণে শিলাস্তর ব্যাপক পরিমাণে এক্সপ্যান্ড হতে থাকে। কিন্তু রাতের বেলার ক্ষেত্রে আমরা কি সেই এক্সপানশন দেখতে পাবো? রাতের বেলার ক্ষেত্রে আমরা কিন্তু সেই এক্সপানশন দেখতে পাবো না। রাতের বেলার ক্ষেত্রে সেটা কন্ট্রাকশন হবে। ফলে একবার এই বেড়ে যাওয়া এবং একবার এই কমে যাওয়া এর কারণে শিলাস্তরের মধ্যে আমরা কিন্তু একটা ফাটল লক্ষ্য করি। এই যে ফাটল তৈরি হয়, এই ফাটলকে বলা হচ্ছে কি, এই ফাটলকে বলা হচ্ছে অ্যাজ সান ক্র্যাক বা সৌর আবহবিকার। এছাড়া ইনসোলেশন ফাটলের কথা আমি বলেছি, অলমোস্ট সেম জিনিস। সূর্যকিরণের প্রভাবে যদি অতিরিক্ত তাপমাত্রা বাড়তে থাকে বা সূর্যকিরণের প্রভাবে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেলে বা যখন সূর্য থাকে না তাপমাত্রার পরিমাণ অতিরিক্ত কমে গেলে এই সমস্যা দেখা যায়। ওকে, এবং এখানে আরেকটা কথা বলা হয়েছে গণ্ডশিলা বিদারণ। ঠিক আছে, এই যে গণ্ডশিলা বিদারণের ক্ষেত্রে কি হয়, মূলত কংগ্লোমারেট টাইপের শিলার ক্ষেত্রে দেখা যায়। এই কংগ্লোমারেট জাতীয় গণ্ডশিলা বা বোল্ডারের নিচের অংশ মাটির ওপরে থেকে যায় এবং ওপরের অংশ ঝরে পড়ে। মানে ওপরের অংশটা ধরো একটা পার্টিকুলার ফিল্ড আছে, এই অংশে এইরকম অবস্থাতে একটা শিলা আছে এবং এর ওপরে আরেকটা এরকম শিলার অবস্থান করছে, ফলে এই মাটির থেকে কানেকশনটা নষ্ট হয়ে যায়, ফলে এই শিলা উপর থেকে নেমে পড়ে। একে বলা হয় গণ্ডশিলা বিদারণ, বা এটাকে আমরা বলে থাকি মূলোৎপাটন। শিলার মূলোৎপাটন, শিলা মূল থেকে যেন একেবারে খসে পড়ছে, এটাকে আমরা শিলার মূলোৎপাটন হিসাবেও বলে থাকি। ওকে, মনে থাকবে। তাহলে এগুলো গেল মোটামুটি সৌর তাপের প্রভাবে। এবার আমরা চাপ হ্রাসের প্রভাবে দেখবো যে চাপ হ্রাসের কারণে দুটো বিষয় আমি উল্লেখ করেছি। দেখো, একটা হচ্ছে স্প্যালিং এবং আরেকটা হচ্ছে সিটিং। স্প্যালিং কি হয়, ধরো কোনো একটা পার্টিকুলার অঞ্চল আছে, সেই পার্টিকুলার অঞ্চলে যে বড় আকৃতির শিলাখণ্ড, সেই সমস্ত বড় আকৃতির শিলাখণ্ডগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে বড় আকৃতির শিলাখণ্ড যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি না যে ওই শিলা মাটির ওপর যে চাপ দিয়ে রেখেছিল, বা ওই শিলা পার্শ্ববর্তী শিলাস্তরের ওপর যে চাপ দিয়ে রেখেছিল, সেই চাপটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই যে চাপটা ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, তার প্রভাবে কি হচ্ছে, চাপটা ক্রমশ নষ্ট হয়ে গেলে তার প্রভাবে ওই জায়গাতে ক্র্যাক তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের শরীরের ক্ষেত্রেও দেখবে, হঠাৎ করে ধরো আমরা ঘাড়ে কোনো ভারী উপকরণ সামগ্রী নিয়ে যাচ্ছি, হঠাৎ করে যদি সেই উপকরণগুলো ঘাড় থেকে সরিয়ে নেওয়া হয়, মনে তো হয় আপাত দৃষ্টিতে হালকা হয়ে গেল, খুব ভালো, কিন্তু প্রকৃত অর্থে সেটা নয়, সেটা কিন্তু ঘাড়ে লেগে যেতে পারে। এই জিনিসটা মূলত দেখা যায় চাপ হ্রাসের ফলে শিলা ভেঙে যায়। মূলত বেলে পাথর, চুনা পাথর এই জাতীয় শিলার ক্ষেত্রে এটা দেখা যায়। ওকে, এবং আর একটা বিষয় আমরা এখানে বলবো যে স্পেসিফিক্যালি পাতমোচন বা সিটিং। এই যে সিটিং, এটা কেমন হয় বলতো, এটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যে শিলাস্তর আছে, ধরো এই যে শিলাস্তর আছে পার্টিকুলার অঞ্চলে, কোনো কারণে এই শিলাস্তরের ওপরের অংশে ফাটল ধরলো, এবং আমসত্ত্বের যেমন এক একটা লেয়ার থাকে না, আমসত্ত্বের লেয়ারের মতো এটা খুলে খুলে চলে আসছে। এইরকম ভাবে এটা মূলত আমরা গ্লেসিয়েটেড অঞ্চলে এগুলো বেশি দেখে থাকি। আমসত্ত্বের মতো এটা খুলে খুলে চলে আসছে। এই যে বিষয়টা, এটাকে আমরা সাধারণত বলে থাকি সিটিং। তাহলে সিটিং এর ক্ষেত্রে এটা মনে রাখবে, এটাও কিন্তু চাপের প্রভাবে গঠিত হওয়া একটা বিশেষ ধরনের মানে ভূমিরূপ। চাপের প্রভাবে, চাপ হ্রাসের কারণে গড়ে ওঠা একটা বিশেষ ধরনের অবস্থান। এরপর আমরা আসবো কেলাস আবহবিকার। দেখো, কেলাস মানে কি, কেলাস মানে হচ্ছে ক্রিস্টাল। এটা প্রত্যেকে আশা করছি জানো যে কেলাস মানে হচ্ছে ক্রিস্টাল। এবং এই যে ক্রিস্টাল, এই ক্রিস্টাল দুই ভাবে ফর্ম হয়, একটা হচ্ছে লবণ ক্রিস্টাল আর একটা হচ্ছে তুষার ক্রিস্টাল। এই তুষার ক্রিস্টাল কখন হয়, ধরো পার্বত্য অঞ্চলে এই যে ফাটল থাকে, এই এরকম সরু হতে পারে বা চওড়াও ফাটল হতে পারে এরকম, তাই তো। এবার পার্বত্য অঞ্চলে এই ফাটলগুলিতে সাধারণভাবে ধরো জল জমলো, তো জল জমলো এটা নর্মাল ফ্যাক্টর, পার্বত্য অঞ্চলে ফাটলে জল জমতেই পারে, জল জমুক, কোনো অসুবিধা নেই। কিন্তু এই জমে থাকা জল, বিশেষ করে শীতকালেতে যখন জল জমে বরফে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবে তারা কি করে, স্বাভাবিকভাবে তারা দুই দেয়ালে চাপ দেয়। কারণ জল জমে যদি বরফে পরিণত হয়, তাহলে শিলাস্তরের ওপর চাপ সৃষ্টি হবেই হবে, ঠিক। এবং এই যে চাপ সৃষ্টি হয় কেমন, এই চাপের প্রভাবে দেখো এইদিকে শিলার দেওয়ালে চাপ পড়ে, আশা করছি বুঝতে পারছো।
এটা তো শীতকালে গেল। আবার গরমকালে এই বরফ গলে গিয়ে যখন জলে পরিণত হবে, গরমকালের সময়তে এই বরফ গলে গিয়ে যদি জলে পরিণত হয়, তাহলে তোমরা লক্ষ্য করবে যে জলে পরিণত হলে চাপটা কিন্তু আবার রিলিজ হচ্ছে। তাহলে এই যে চাপ রিলিজ হওয়া, এগেন চাপ তৈরি হওয়া, এই বারবার বাড়া কমা করতে করতে শিলাস্তরের স্থিতিস্থাপকতাটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। যেমন একটা ইলাস্টিককে আমরা বারবার টানা টানি করলে যে জিনিসটা হয় সেম হয়। ফলে তখন কিন্তু আমরা সেখানে একটা আবহবিকার দেখতে পাই। ঠিক, এটা একটা মিটলো। এটার একটা কথা আমরা বলতে পারি। ওকে, নেক্সট আমরা কোন আবহবিকারের কথা বলবো? নেক্সট আমরা আরেকটা আবহবিকারের কথা বলবো, লবণ কেলাস। মূলত এই যে লবণ কেলাস, এটা শুষ্ক অঞ্চলে ভৌম জলে দ্রব্য অবস্থায় বা ভৌম জলে দ্রাব্য অবস্থায় যে লবণ আছে তার মধ্যে আমরা দেখতে পাই। মূলত ধরো এই যে ভৌম জলের মধ্যে লবণ কন্টেন্ট থাকে, শুষ্ক অঞ্চলেতে বৃষ্টিপাত কম, ফলে জল কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে। কেমন? জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, এবং জল বাষ্পীভূত হয়ে গেলে তাতে যে লবণ কম্পোনেন্ট বা সল্ট কম্পোনেন্ট, এই লবণ কম্পোনেন্ট বা সল্ট কম্পোনেন্ট মাটির ওই অংশের মধ্যে একটা অবস্থান করে, এবং ওই শিলাস্তরের মধ্যে সল্টের একটা প্রভাব লক্ষ্য করা যায়। মূলত এই সল্টের যে ক্রিস্টাল ফর্ম হচ্ছে, এই ক্রিস্টাল ফর্ম হওয়ার পিছনে যেটা প্রধান দায়ী বলে মনে করা হয় সেটা হচ্ছে ওই পার্টিকুলার যে অঞ্চল, ওই অঞ্চলের আবহাওয়া এবং ওই পার্টিকুলার অঞ্চলে বৃষ্টিপাতের প্রকৃতি। যদি বৃষ্টিপাত বেশি হতো তাহলে কিন্তু সেটা ডিজলিউট হতো না। বৃষ্টিপাত যদি বেশি হতো তাহলে সম্পূর্ণভাবে তো গুলে যেতে পারতো না, এবং কি হতো, বাষ্পীভবন তুলনামূলক কম হতো। কিন্তু এই যে আমি বলেছি শুষ্ক অঞ্চল, উষ্ণ অঞ্চল এবং শুষ্ক অঞ্চল, তাহলে বৃষ্টিপাত কম হয়। যেমন ধরো ভারতবর্ষের ক্ষেত্রে শুষ্ক এবং একটা উষ্ণ অঞ্চলের নাম হিসাবে আমরা রাজস্থানের মরু অঞ্চলের নাম করতে পারি। এই রকম ভাবে আমরা মূলত এটাকে দেখতে পাই। ঠিক, তাহলে এই দুটো বোঝা গেল, লবণ কেলাস এবং তুষার কেলাস। এরপর আমরা আসবো কলিকরণ বা স্প্ল্যাকিং। মূলত সমুদ্র অঞ্চলে এই এই যে স্ল্যাকিং যেটাকে আমরা বলছি কলিকরণ, এটা কোথায় দেখা যায়? তাহলে এটা জিজ্ঞাসা করতে পারে, কলিকরণ কোথায় দেখা যায়? এটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে দেখা যায়। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কি হয়? সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে স্পেসিফিক্যালি যেটা দেখা যায়, জোয়ার ভাটার কারণে শিলার উপরের স্তরে পর্যায়ক্রমে আর্দ্র, এবং যখন ভাটা হয় তখন শুষ্ক অবস্থায় থাকে। ফলে এই আর্দ্র এবং শুষ্ক অবস্থা হতে হতে একটা সিম্পল জিনিস চিন্তা করো, এটা দেখবে যে কোনো কিছুর একটা নির্দিষ্ট রিদিম থাকা দরকার। যখনই সেটা রিদিমের বাইরে চলে যায় তখনই সেটা খারাপ হতে শুরু করে। তাহলে এই শিলার ক্ষেত্রেও তাই, একবার শুষ্ক হচ্ছে, একবার আর্দ্র হচ্ছে। ফলে আর্দ্রতা এবং শুষ্কতা যেহেতু বাড়ছে, তার প্রভাবে এই শিলাস্তরে ফাটল দেখা যেতে, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে কলয়েডীয় প্লাকিং। এই কলয়েডীয় প্লাকিং মানে কি? কলয়েডীয় প্লাকিং মানে, কলয়েড কি? কলয়েড হচ্ছে যে একেবারে খুব ছোট ছোট 0.002 মিলিমিটার মিনিমাম, আমি ব্যাস বলছি, এর থেকেও ছোট সাইজের উপকরণ, এর থেকেও ছোট সাইজের অংশ, যা শিলাস্তরের মধ্যে থেকে জিলেটিনের মতো কাজ করে, এবং সেটাকে মানে আঙুল দিয়ে যেমন আমরা মাটি তুলে আনি, মাটি তুলে আনার মতো এটাকে তুলতে সাহায্য করে। ঠিক আছে, শিথিল অংশগুলিকে খামচে তুলে দিতে পারে। একে বলা হয় কলয়েডীয় উৎপাটন। এই কলয়েডের মাধ্যমে শিলাস্তরের বিভিন্ন অংশের উৎপাটন হয়। আচ্ছা, এই যে উৎপাটন, উৎপাটন মানে গোড়া থেকে তুলে নেওয়া। এইখানে আর একটা কথা আমরা উল্লেখ করতে পারি এই জায়গাতে, এই যে উৎপাটন কথাটা আমি ব্যবহার করছি তার সাথে সাথে আমি বলছি, সেটা লিখে রাখবে, ডার্ট ক্র্যাকিং। ডার্ট ক্র্যাকিং জিনিসটা কি? কোনো কোনো শিলাতে এত বেশি পরিমাণে দূষিত পদার্থ থাকে যে তাদের জীবদ্দশা খুব বেশি হয় না। ঠিক আছে, শিলার মধ্যে দূষিত পদার্থ থাকে মানে, ধরো একটা পার্টিকুলার অঞ্চলের শিলা জন্মগতভাবে না, তার উপরে বিভিন্ন রকমের ধুলো ময়লা তেল জাতীয় উপকরণ পড়ে আছে। ফলে ওই যে ডার্ট তৈরি হয়েছে, ওই ডার্টটার আমরা একটা খোলস ছাড়িয়ে নেওয়ার মতো পরিস্থিতি দেখতে পাই। যেমনটা আমি একটু আগে বলছিলাম না যে কলয়েডীয় উৎপাটন, এই কলয়েডীয় উৎপাটনের মতোই অবস্থা আর কি, একটা যেন খোলস ছাড়ানোর মতো অবস্থা তৈরি হয়। এই যে পদ্ধতিটা, এটা কিন্তু ন্যাচুরাল, এই পদ্ধতিকে বলা হচ্ছে ডার্ট ক্র্যাকিং। মনে থাকবে, তাহলে ডার্ট ক্র্যাকিং এর ধারণাটা আমরা এই জায়গা থেকে পাচ্ছি। ক্লিয়ার?
এবার আমরা যে বিষয়টা আলোচনা করব, এর পরবর্তীতে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি কি, সেটি হচ্ছে আমাদের রাসায়নিক আবহবিকার। তাহলে মেকানিক্যাল ওয়েদারিং এই সম্পর্কে আশা করব প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। আমাকে একটুখানি চটপট জানিয়ে দাও মেকানিক্যাল ওয়েদারিং এর যে বিষয় এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে কিনা। এরপর আমরা রাসায়নিক আবহবিকারের দিকে যাব। ওকে তুহিন, চলো এই যে রাসায়নিক আবহবিকার, তাহলে রাসায়নিক আবহবিকার মানে কি? দেখো, আমরা আবহবিকারের প্রধান যে কনসেপ্ট পড়েছি সেখানে দেখেছি যে শিলাস্তর চূর্ণ বিচূর্ণিত হওয়া। তাহলে বুঝতেই পারছো রাসায়নিক আবহবিকার মানে রাসায়নিক উপাদানের দ্বারা কোনো একটা পার্টিকুলার অঞ্চলে রাসায়নিক উপাদানের পরিবর্তনের দ্বারা বা রাসায়নিক উপাদানের অ্যাডিশন বা এমিশন কিছুর মাধ্যমে শিলার যে রাসায়নিক গঠন সেটা ধ্বংস হতে পারে, এবং শিলার রাসায়নিক গঠন ধ্বংস হলে, শিলার রাসায়নিক গঠন নষ্ট হলে তখন আমরা এই বিষয়টার কথা বলতে পারি। ওকে, সো আমরা এবার কিভাবে জিনিসটাকে দেখব, এই বিষয়টাকে দেখো কতগুলো ভাগে ভাগ করা যায়, কি কি আমরা এটা লিখবো আলাদা করে। রাসায়নিক আবহবিকারকে আমরা কতকগুলি ভাগে ভাগ করতে পারি, যার যেখানে অসুবিধা হবে বলো আমাকে, কেমন? কি কি? একটা হচ্ছে দ্রবণ বা সলিউশন, ওটা ও এক্স আই, কেমন? কার্বনেশন বা এটাকে বলা হয় অঙ্গার যোজন। এই পাঁচটা ভাগে আমরা মূলত ভাগ করতে পারি। তাহলে প্রথমে আমরা আসবো দ্রবণ বা সলিউশনের ক্ষেত্রে। ধরো এই যে দ্রবণ বা সলিউশন মূলত কি হয়, ক্লোরাইড বা খনিজ, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ সমৃদ্ধ উপকরণ যখন বৃষ্টি বা প্রবাহমান জলধারা দ্বারা মিশ্রিত হয় তখন তাকে আমরা দ্রবণ বলি। ব্যাপারটা হচ্ছে, তুমি হাতে এক তাল মাটি রেখেছো, মাটির একটা তাল বানিয়েছো, এবং কোথাও বাহিত জলধারা আছে, সেই জলধারার সামনে তুমি মাটিটাকে বসিয়ে দিয়েছো। মাটিটাকে কি করবে, ওই জল, ওই যে প্রবাহমান জল, ওটা আস্তে আস্তে ক্ষয় করবে এবং ক্ষয় করে তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, বহু দূরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ইনিশিয়ালি কিন্তু পুরোটাকে নিয়ে যাবে না, ইনিশিয়ালি তার গায়ের অংশ থেকে ক্ষয় করবে। এটা কেন? কারণ ওই যে মাটিটা, সেটা কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে। আমরা মাটির বাড়িতে যদি দীর্ঘকাল সময় ধরে জল পড়তে দেখি, কোনো মাটির বাড়িতে দীর্ঘকাল সময় ধরে যদি বৃষ্টির জল পড়ে তাহলে কি হবে, তাহলে কিন্তু সেই মাটির বাড়ি থাকবে না। এই যে বিষয়গুলোর কথা আমি বলছি, এই বিষয়গুলোকে এখানে মনে রাখবে যে আমরা যখন দ্রবণের কথা বলছি তখন এরকম ভাবে হয়। ধরো চক, চক আমরা দেখতে পাই, বা ক্যালসিয়াম কার্বনেট মূলত চুনাপাথর গঠিত অঞ্চল, ভৌম জলে আমরা, ভৌম জলের কারণের ফলে যে কাস্ট ল্যান্ডফর্ম গঠিত হয় সেখানে আমরা এরকম অবস্থা দেখতে পাই। এরপর জারণ বা অক্সিডেশন, মূলত লৌহ গঠিত উপকরণ যে সমস্ত শিলাতে দেখা যায় সেই সমস্ত শিলাতে, যেমন হচ্ছে ধরো পাইরক্সিন, অ্যাম্ফিবল অলিভিন, এই সমস্ত শিলার ক্ষেত্রে দেখা যায়। এবং এর মাধ্যমে কি হয়, শিলার মধ্যে যে লৌহ উপকরণ থাকে সেটা কিছুটা মানে ক্ষতিগ্রস্ত হয় বলবো না, কিছুটা তার উপরে একটা আস্তরণ পড়ে যায়, যেমন আমরা মরচে পড়ে যাওয়ার মতো দেখি, সেই পদ্ধতিকে বলা হয় জারণ বা অক্সিডেশন। নেক্সট আমরা বলবো জল যোজন বা হাইড্রেশন। মূলত এখানে কি হয়, এখানে কিন্তু দ্রবীভূত হয় না, দ্রবীভূত হওয়া মানে সলিউশন এবং কেলাসন বা জল যোজন এগুলোর মধ্যে পার্থক্য মনে রাখবে। তাহলে আমরা যখন দ্রবণ বলছি এটা লিখছি গুলে যাওয়া, দ্রবণ মানে হচ্ছে গুলে যাওয়া, গুলে যায়। আর জারণ মানে সরি,
জল যোজন মানে কি? জল যোজন মানে হচ্ছে স্ফীত করে। ধরো কিশমিশকে জলে ডুবিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে স্ফীত হয়ে যাওয়া। সেই রকম ফেলসপার খনিজ সমৃদ্ধ শিলায় জল যুক্ত হলে খনিজের কেলাসগুলি আয়তনে বাড়ে ও নতুন খনিজ সৃষ্টি করে। মোটামুটি এটা আমরা বলতে পারি। যেমন জিপসাম তৈরি হয়, আমরা এটা বলতে পারি। আর লাস্ট কি, আমরা 4 নম্বর কি বলেছি? অঙ্গার যোজন বা কার্বনেশন, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে, কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে বিশেষ করে বাতাসের কার্বন ডাই অক্সাইড যদি মিলিত হয়, কোন কোন শিলার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, চুনাপাথর, ঠিক আছে, ডলোমাইট, এই জাতীয় যে রক আছে, এই জাতীয় রকের সাথে বাতাসের অবস্থানকারী কার্বন ডাই অক্সাইড যদি মিলিত হয়, বাতাসে অবস্থানকারী কার্বন ডাই অক্সাইড যদি একত্রিত হয়, তার প্রভাবে আমরা কি দেখতে পাবো? তার প্রভাবে যে একটা অবস্থা তৈরি হবে তাকে আমরা বলছি অ্যাজ অঙ্গার যোজন বা কার্বনেশন। তাকে আমরা বলবো অঙ্গার যোজন বা কার্বনেশন। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এরপর আমরা আসব জৈবিক আবহবিকারের ধারণায়। তাহলে আমরা এবার চিত্রের মাধ্যমে দেখব এই জৈবিক আবহবিকারের যে কথাটা আমি বলছি, হোয়াট ইজ জৈবিক আবহবিকার। আশা করব প্রত্যেকের কাছে তাহলে আরো ভালো লাগবে। দেখো, মোটামুটি তোমাদের ক্লাসের ডিউরেশন বলা হয়েছে 1.5 ঘন্টা। তো এটা আমি তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি, এই যে ক্লাসের ডিউরেশনে এই 1.5 ঘন্টা, এইটাতে আমাদের কিন্তু থেমে থাকলে হবে না। কারণ কোনো কোনো দিন বেসড অন আওয়ার টপিক ইট মে বি 1.5 ঘন্টার বেশি। এটা মাথায় রাখবে, ঠিক আছে? যে আমরা 3 দিন ক্লাস করছি, আমরা টপিক ধরে আলোচনা করব। এই টপিক ধরে আলোচনা করতে গিয়ে কোনোদিন 1.5 ঘন্টাও হতে পারে, কোনোদিন 1 ঘন্টাও হতে পারে, আবার কোনোদিন 2 ঘন্টাও হতে পারে। ফলে ইট ডিপেন্ডস অন দ্য টপিক হোয়াট উই আর ডিসকাসিং। কেমন? চলো এবার আমরা তাহলে এবার যে অংশটার মধ্যে যাব সেটা হচ্ছে, আচ্ছা, কেমিক্যাল ওয়েদারিং এর প্রভাবে কি ধরনের পরিস্থিতি তৈরি হয়। দেখো, এই যে কেমিক্যাল ওয়েদারিং এর প্রভাবে শিলার মধ্যে এরকম হানিকম্ব সিচুয়েশন তৈরি হয়। এটাকে হানিকম্ব ইরোশনও বলা যেতে পারে বা হানিকম্ব ওয়েদারিংও বলা যেতে পারে। মূলত ক্যালসিয়াম কার্বনেট গঠিত শিলার ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যেতে পারে। বা তোমরা নিশ্চয়ই বোরা কেভের কথা জানো, সেখানে আমরা যে স্ট্যালাকটাইট বা স্ট্যালাগমাইট দেখতে পাই, এই যে ছবি দেখতে পাচ্ছ এখানে, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট এবং কলামার স্ট্রাকচার, সেটাও হতে পারে। তাহলে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট যেটা মাটি থেকে উঠছে, স্ট্যালাকটাইট যেটা ওপর থেকে নামছে, এবং কলাম স্ট্রাকচার মানে এই এই যে অংশটাকে আমরা কলাম স্ট্রাকচার বলছি, এই পুরো বিষয়টা আমরা দেখতে পাই। এটাও কিন্তু ভৌম জলের দ্বারা গঠিত এবং অবভিয়াসলি এটাও রাসায়নিক আবহবিকারের একটা পরিচিত ভূমিরূপ হিসাবে বলতে পারি। এটাও রাসায়নিক আবহবিকারের পরিচিত ভূমিরূপ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। ঠিক, চলো এর পরবর্তীতে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং পড়বো। সো হোয়াট ইজ বায়োলজিক্যাল ওয়েদারিং? দেখো, বায়োলজিক্যাল ওয়েদারিং মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার অঞ্চলেতে যে বিভিন্ন জীব আছে, মানে প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। বায়োলজিক্যাল ওয়েদারিং মানে আমরা বলছি জৈব আবহবিকার। জৈব আবহবিকার। সো হোয়াট ইজ জৈব আবহবিকার? যেখানে আবহবিকারের ক্ষেত্রে, অর্থাৎ শিলা চূর্ণ বিচূর্ণিত করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রোল কে প্লে করবে? সেটা হচ্ছে আইদার উদ্ভিদ অথবা প্রাণী। যে কেউ করতে পারে, উদ্ভিদ করতে পারে বা প্রাণী করতে পারে, তাকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং বলছি। উদ্ভিদ করতে পারে বা প্রাণী করতে পারে, তাকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং হিসেবে উল্লেখ করছি। সো এখন এবার আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং এর ক্ষেত্রে দুটো বিষয়কে লক্ষ্য করব। দেখো, এই বায়োলজিক্যাল ওয়েদারিং এর ক্ষেত্রে আমরা একটা দেখতে পারবো যাকে বলা হয় জৈব যান্ত্রিক আবহবিকার, যাকে বলা হয় জৈব যান্ত্রিক আবহবিকার। আরেকটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। তো জৈব যান্ত্রিক আবহবিকার কোনটা? খুব ভালো করে লক্ষ্য করো, এই যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে, একদিকে উদ্ভিদ আছে, একদিকে প্রাণীরা আছে। অর্থাৎ এই বিভিন্ন ধরনের যে উদ্ভিদ থাকে, তারা যে কোনো শিলার ওপর জন্মালে সেই শিলাস্তরের মধ্যে ফাটল তৈরি করে দেয়, এরকম ভাবে সেই শিলাস্তরকে ফাটিয়ে দেয়। এই যে বিষয়টা, এইটাকে বলা হয় জৈব যান্ত্রিক আবহবিকার। অর্থাৎ কেন হচ্ছে? শিলাস্তরে চাপ তৈরি করছে। আমরা এতক্ষণ ধরে তো তাই পড়ছিলাম যে শিলাস্তরের মধ্যে চাপ তৈরি করা, সেটা উষ্ণতার কারণে হোক বা যে কোনো কারণে হোক, শিলাস্তরের মধ্যে অসঙ্গতি তৈরি করা, শিলাস্তরের যে একটা নির্দিষ্ট
যে ইলাস্টিসিটি, সেই ইলাস্টিসিটিকে ব্রেক করা, এটা আমরা বলছিলাম। তাহলে এটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং উদ্ভিদ দ্বারা। আবার দেখো প্রাণী দ্বারা যদি তোমরা লক্ষ্য করো, প্রাণী দ্বারাও কেমন হচ্ছে বলো তো। প্রাণী দ্বারা এখানে লক্ষ্য করো, এই যে পার্টিকুলার অংশটা দেখো, এখানে ছোট ছোট কিছু প্রাণী আছে, তারা গর্ত করেছে, এবং এই গর্তের মাধ্যমে তারা বেসিক্যালি এই যে গর্ত করেছে, সেই গর্তের মাধ্যমে শিলাস্তরকে ভঙ্গুর করছে। ফলে শিলাস্তরকে ভঙ্গুর করে তারা কিন্তু শিলার মধ্যে আবহবিকার ঘটাতে পারে। এই যে বিষয়টা, এটাকে আমরা বায়োলজিক্যাল ওয়েদারিং এর কথা বলতে পারি প্রাণীদের মাধ্যমে। তো এই হচ্ছে বিষয়, একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং উদ্ভিদের দ্বারা, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং প্রাণীদের দ্বারা। নেক্সট আমরা যেটা এখানে উল্লেখ করব, নেক্সট যে বিষয়টার কথা আমরা উল্লেখ করব, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিং, বায়োকেমিক্যাল ওয়েদারিং। তারপর আমরা অন্য বিষয়ে আসবো, বায়োকেমিক্যাল ওয়েদারিং। এই যে বায়োকেমিক্যাল ওয়েদারিং, এই বিষয়টা কি? বায়োকেমিক্যাল ওয়েদারিং বা জৈব রাসায়নিক আবহবিকার। দেখো জৈব রাসায়নিক আবহবিকার বলতে এই যে গাছের তোমরা দেখতে পাচ্ছ ডালপালা বা পাতা, এগুলো পতিত হয়, তাই তো? গাছের ডালপালা পাতা এগুলো পতিত হয়, এবং এর মাধ্যমে এই গাছের ডালপালা পাতা এগুলোর দ্বারা কি দেখা যায়, এগুলোর দ্বারা যদি সেগুলো পচে যায়, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? পচে গেলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে ওই পার্টিকুলার অঞ্চলেতে বিভিন্ন জৈব অ্যাসিড নিযুক্ত হবে, জৈব অ্যাসিড বেরিয়ে আসবে, এবং সেই জৈব অ্যাসিডের মাধ্যমে শিলাস্তরে কিন্তু আমরা আবহবিকার দেখতে পাবো। জৈব অ্যাসিডের মাধ্যমে শিলাস্তরে আমরা আবহবিকার লক্ষ্য করতে পারি। এই যে বিষয়টা, এটাকে আমরা বলছি জৈব রাসায়নিক আবহবিকার। এবার এই অংশটা উদ্ভিদের মাধ্যমে হতে পারে বা প্রাণীদের মাধ্যমে হতে পারে, কারণ যে প্রাণীরা মরে যাচ্ছে বা প্রাণীদের যে ধরো এক্সেট্রা, সেই উপকরণ থেকেও তো আমরা বিভিন্ন রকমের জৈব অ্যাসিড পেতে পারি, তাই নাকি? তা জৈব অ্যাসিড যে পাই, সেই জৈব অ্যাসিডের মাধ্যমেই তো এই কাজটা হচ্ছে। তাহলে আমরা তাদেরকে সেই ক্ষেত্রে আমরা বায়োলজিক্যাল বা বায়োকেমিক্যাল ওয়েদারিং বা জৈব রাসায়নিক আবহবিকার হিসাবে উল্লেখ করতে পারি। আই হোপ প্রত্যেকের কাছে এই আবহবিকারের যে ধারণা, এটা বোঝা গেছে। এবার এখানে একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে, যে একদিকে আমরা বলবো জলবায়ু, একদিকে রাখবো আবহবিকার। তাহলে এই জলবায়ু এবং আবহবিকার এটা আমরা কোথায় কোথায় কোন ধরনের অংশে দেখতে পাই? যাতে স্বাভাবিকভাবে আমরা নিরক্ষীয় অঞ্চল এবং ক্রান্তীয় অঞ্চলে সব থেকে বেশি পরিমাণে আবহবিকার দেখতে পাবো, বিশেষত ক্রান্তীয় অঞ্চলে এবং নিরক্ষীয় অঞ্চল, এই দুটো অঞ্চলে। কারণ উষ্ণতার পরিমাণ যথেষ্ট বেশি, বৃষ্টিপাত যথেষ্ট বেশি পরিমাণে হয়। ফলে উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই যদি কোনো জায়গায় বেশি হয়, আমার ওয়েদারিং এর জন্য দরকার কি? ওয়েদারিং এর জন্য চরম উষ্ণতা দরকার, এবং তার মধ্যে ভ্যারিয়েন্সও দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম আমার বৃষ্টিপাত হওয়া দরকার। ফলে ক্রান্তীয় অঞ্চল এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা মূলত দেখতে পাই, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যেহেতু সারা বছর বৃষ্টিপাত হয়, এখানে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। তাহলে এটা মনে রাখবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের আবহবিকারের প্রাধান্য আমরা দেখতে পাই, সমস্তটা নোটে লেখা থাকবে, চিন্তা নেই। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য আমরা দেখতে পাবো, এবং এখানে ডিপ ওয়েদারিং হয়। সো ডিপ ওয়েদারিং মানে কি? ডিপ ওয়েদারিং মানে মাটির অনেক গভীর অঞ্চল পর্যন্ত, মানে শিলার, মাটি বলবো না, শিলার অনেক গভীর অঞ্চল পর্যন্ত ওয়েদারিং এর প্রভাব দেখা যায়। একেবারে উপরের অংশ দিয়ে জাস্ট উপরের অংশটা মানে ইয়ে হয়ে গেল, এটা ব্যাপার নয়। মাটির অনেক গভীর অংশ পর্যন্ত আমরা এটা দেখতে পাই, এটা আমরা মোটামুটি ভাবে বলতে পারি। ওকে, আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি। এছাড়া আর আমরা কি বলতে পারি? এছাড়া আমরা আর একটা বলতে পারি উষ্ণ মরু অঞ্চল। সো উষ্ণ মরু অঞ্চলে দেখো সেখানে কিন্তু আবার বৃষ্টিপাত তুলনামূলক কম হয়। এই যে উষ্ণ মরু অঞ্চল, সেগুলোতে বৃষ্টিপাত কম হয়, ফলে সেখানে শুষ্ক আবহবিকার আমরা দেখতে পাবো। উষ্ণ মরু অঞ্চলে শুষ্ক অঞ্চল হিসাবে সেখানে বৃষ্টিপাত যেহেতু কম হয়, ফলে ওই তাপমাত্রাজনিত যে অংশ, তাপমাত্রাজনিত যে বিভিন্ন ধরনের আবহবিকার, সেই তাপমাত্রাজনিত বিভিন্ন ধরনের আবহবিকারকে আমরা স্পেসিফিক্যালি ওই জায়গাতে দেখতে পাবো। তাপমাত্রার কারণে যে আবহবিকারগুলো গঠিত হয়, সেটা গন্ধশিলা বিদারণ হতে পারে, সেটা ক্ষুদ্রকণা বিসরণ হতে পারে, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পাবো। মোটামুটি এটা মাথায় রাখো। ঠিক, এছাড়া আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলে কি ধরনের দেখতে পাবো? দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে আমরা বা শীতল অঞ্চলগুলিতে আমরা মূলত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বরফ কেলাস গঠনের মাধ্যমে যেটা দেখতে পাওয়া যায়, বরফ কেলাস গঠনের মাধ্যমে, সেই বরফ কেলাস গঠনের মাধ্যমে আমরা দেখতে পাবো। বাকি কিন্তু আর কিছু অ্যাজ সাচ দেখতে পাবো না। কেন পাবো না স্যার? তার কারণ হচ্ছে বরফ কেলাস একমাত্র কম উষ্ণতাতে গঠন হতে আমরা দেখি, তাই না? ফলে বাকিগুলো কিন্তু আমরা কোনো জায়গায় আর দেখতে পাবো না। এই গেল মোটামুটি ভাবে
আবহাওয়ার সাথে তাদের সম্পর্ক। এরপর আমরা যেটা পড়ব সেটা কতকগুলো বিষয় আমাদের ওয়ান লাইনার হিসাবে পড়তে হবে, যেমন হচ্ছে টর, তারপর হচ্ছে কেনস্প্র্যাং, ঠিক আছে, তারপর হচ্ছে হুড্ডু, পেটিনেন্ট শিলা। এই ছোট ছোট বিষয়গুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে বলে দেব। তারপর আমরা রাসায়নিক আবহবিকারের ফলে গঠিত ভূমিরূপগুলো পড়বো এবং ওয়ান লাইনার যে কোয়েশ্চেনগুলো থাকে সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। গট ইট? আমাকে একটুখানি তোমরা বলবে এই পর্যন্ত তোমাদের প্রত্যেকের কাছে বোঝা গেছে কিনা। ওকে, সো প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার আমরা যেটা আলোচনা করব, দেখো এইখানে বেসিক্যালি আমরা ল্যান্ডফর্মগুলো পড়তে পারবো, বিভিন্ন ধরনের যে ল্যান্ডফর্মগুলো আছে। এই ল্যান্ডফর্মগুলো কি কি, এই ল্যান্ডফর্মগুলো আমরা এবার আলোচনা করব। আমরা বোর্ডটা পেয়ে যাবো এখানে। ওয়েট, কারোর কোনো অসুবিধা হচ্ছে না বলে দিয়েছো তোমরা। অ্যান্ড প্লিজ এটাই বারে বারে আমি জিজ্ঞাসা কেন করি, তোমাদের সাথে তো মুখোমুখি বসতে পারছি না, তাই না? তাহলে আমি যে টার্মগুলো বলছি, টার্মগুলো সম্বন্ধে তোমরা জাস্ট একটুখানি লিখে রাখো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা লিখবো, ডিফারেন্ট ল্যান্ডফর্মস, রাইট? কি কি লিখবো প্রথমে, বা ল্যান্ডফর্ম বা ঘটনা আমরা যদি দেখি, রেগোলিথ। সো হোয়াট ইজ রেগোলিথ, আমি একটা করে লিখছি, একটা করে বলবো। রেগোলিথ কি? রেগোলিথ হচ্ছে আবহবিকারের ফলে ভূত্বকের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গেলে মোটামুটি ভাবে প্রায় 30 মিটার পর্যন্ত ভূমিভাগের ওপরে একটা অবস্থান দেখা যায়। আমরা মাটি তৈরির পদ্ধতি হিসাবে প্রথমে রেগোলিথকে বলে থাকি। তাহলে রেগোলিথ হচ্ছে সেই উপকরণ যেটা আমরা লক্ষ্য করি অ্যাজ ফ্র্যাগমেন্টেড রক মেটেরিয়াল বা চূর্ণ বিচূর্ণিত হওয়া শিলাখণ্ড। মূলত এই চূর্ণ বিচূর্ণিত হওয়া শিলাখণ্ডকে আমরা দেখতে পাই ভূমিভাগের একদম ওপরে, এবং এর গভীরতা কত হতে পারে এটা জিজ্ঞাসা করতে পারে। মনে রাখো 30 মিটার পর্যন্ত হয়, এবং এর ওপরেই রয়েছে মাটির স্তর। তাহলে আবহবিকারের সব থেকে গুরুত্বপূর্ণ ল্যান্ডফর্ম হিসাবে আমরা রেগোলিথের কথা বলতে পারি। নাম্বার 2 আমরা যেটা বলবো সেটা হচ্ছে ওয়েদারিং পিট বা আবহবিকৃত গর্ত। ওয়েদারিং পিট, আবহ বিকৃত গর্ত, এটা কি? মূলত গ্রানাইট জাতীয় শিলায় যখন ক্ষুদ্রকণা বিস্ফোরণ হয়, তখন ব্যাপারটা এরকম ভাবে তোমরা ভাবো যে একটা মাটির তাল নিয়েছো, মাটির মানে আমি যেটা বলছিলাম আর কি, একটা গোল অংশ বানিয়েছো, সেখানে ছোলা মটর ইত্যাদি ইত্যাদি নিয়ে প্রেস করলে, হাতে করে টিপে ধরে থাকলে, এবার কিছুক্ষণ পর ছেড়ে দিলে, তাহলে মাটি তো নরম, তাহলে মাটিতে ওই প্রেস করে রাখলে কি হবে, সেই জায়গাগুলো গর্ত মতো তৈরি হবে না, তার যে আবরণ সেটা একটা গর্ত মতো অবস্থা তৈরি করবে না? এই বিষয়টাকে আমরা সাধারণত বলে থাকি কি, এই বিষয়টাকে আমরা সাধারণত বলে থাকি অ্যাজ ওয়েদারিং পিট বা আবহ বিকৃত গর্ত। এগুলো ছোট বড় মাঝারি হতে পারে, বড় সাধারণত হয় না গর্ত, মানে মাঝারি থেকে ছোট আকৃতির হতে পারে, ঠিক আছে? তারপর কি, তারপর হচ্ছে স্ক্রি বা ট্যালাস। আমরা তৃতীয় যে টার্মটার কথা বলবো, এগুলো সবই তোমাদের কাছে পরিচিত, বাট শুধু আমি এখানে কাজ করছি রিপিট করিয়ে দেওয়া। স্ক্রি বা ট্যালাস, এই স্ক্রি বা ট্যালাস কি? বেসিক্যালি স্ক্রি বা ট্যালাস হচ্ছে, ধরো শীতল রিজিয়ন যেগুলো থাকে, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে উষ্ণতার মাত্রা তুলনামূলক কম আমরা দেখতে পাই,
এবং সেখানে ধরো বরফের দ্বারা যে শিলা চূর্ণ বিচূর্ণ হয় বা বরফ চূর্ণ বিচূর্ণ হলে বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ তৈরি হয়, এবং এই যে বিভিন্ন আকৃতির শিলাচূর্ণ তৈরি হচ্ছে এটা পর্বতের ঢালু অংশগুলিতে মানে পাদদেশী অংশে জমা হয়ে এরকম ভাবে একটা সুউচ্চ অংশ তৈরি করে। যেমন আমরা দেখতে পাই অ্যালুভিয়াল ফ্যান বা অ্যালুভিয়াল কোন, এইটাও ঠিক তেমন অ্যালুভিয়াল ফ্যান বা অ্যালুভিয়াল কোনের মতো অবস্থা এখানে তৈরি করে। সেই যে ল্যান্ডফর্মটা হয়, সেই যে ল্যান্ডফর্মটা আমরা দেখতে পাই তাকে বলা হয় স্ক্রি বা ট্যালাস। এরপর আমরা বলবো ব্লক স্পেড বা ফেলসেনমার। এটাকে আমরা বলবো ব্লক স্পেড বা ফেলসেনমার। এই যে ব্লক স্পেড বা ফেলসেনমার এই জিনিসটা কি? ব্লক স্পেড বা ফেলসেনমার হচ্ছে স্পেসিফিক্যালি একটা বিশেষ ধরনের অবস্থা। মূলত এই যে স্ক্রি বা ট্যালাস বললাম, এগুলো যখন স্ক্রি বা ট্যালাস একেবারে পাদদেশীয় অঞ্চলে সঞ্চিত হয়ে একটা ইররেগুলার ল্যান্ডফর্ম তৈরি করে। ইররেগুলার ল্যান্ডফর্ম মানে কি? উঁচু নিচু ভূমিভাগ, নির্দিষ্ট কোনো শেপ নেই, একটা চড়াই উতরাই ধরনের ভূমিরূপ তৈরি করে, তখন তাকে বলা হয় ব্লক স্পেড। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মনে রাখবে। এরপর আমরা বলবো টর। এরপর আমরা বলবো টর। বেসিক্যালি এই যে টর বা এটাকে বলা হয় প্রস্তরময় গিরিচূড়া। এটাকে বলা হয় প্রস্তরময় গিরিচূড়া। এখানে কি হয়, ধরো আগ্নেয়শিলার যে উদ্ভেদ অংশ, ঠিক আছে, তাহলে আগ্নেয়শিলার উদ্ভেদ অংশ মানে কোনটা বলতো? যেটা ভূপৃষ্ঠে কিন্তু সাধারণভাবে আমরা দেখতে পাই না, যেটা ভূ অভ্যন্তরে থাকে এবং দীর্ঘকাল ধরে ক্ষয় চলতে থাকার ফলে নগ্নিভবনের মাধ্যমে যেটা উন্মুক্ত হয়, নগ্নিভবনের দ্বারা যেটা উন্মুক্ত হয়, সেই অংশের কথা বলা হচ্ছে। ফলে সেটা যখন বাইরে বেরিয়ে আসে, ঠিক আছে, তখন সেটা ভূপৃষ্ঠে এই এরকম ভাবে, এটা ধরো ভূমিভাগ এরকম গোলাকার হয়ে এরকম অবস্থান করে, এরকম গোলাকার অংশ হয়ে অবস্থান করে। এই যে ভূমিভাগটা, এই ভূমিভাগকে আমরা বলে থাকি টর ভূমিভাগ। এই ভূমিভাগের নাম হচ্ছে টর ভূমিভাগ। ঠিক আছে, মনে থাকবে। এরপর আমরা বলবো ক্যানস্প্র্যাং। এই ক্যানস্প্র্যাং কি? মূলত যে সকল ফাটল দ্বারা, মনে রাখবে, বড় আকৃতির বোল্ডার ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়। এবং সাধারণভাবে এটা কেন হয়, এই যে ফাটলটা দেখা যায় মূলত গ্রানাইট জাতীয় শিলায়। তাহলে এই যে ফাটল দ্বারা একটা বড় আকৃতির শিলাখণ্ড ভেঙে ছোট আকৃতির শিলাখণ্ডে পরিণত হচ্ছে, এই যে বিষয়টা, এটাকে বলা হয় ক্যানস্প্র্যাং। মূলত গ্রানাইট শিলায় আমরা এটা দেখতে পাই। এবং ভারতবর্ষের ক্ষেত্রে তোমরা যদি লক্ষ্য করো, রাঁচির যে মালভূমি অঞ্চল, রাঁচি প্লেটু রিজন, সেখানে আমরা দেখতে পাই, এটা বলা যেতে পারে। এরপর আমরা পড়ব হুড্ডু। এই ধরনের টার্মিনোলজি গুলোই কিন্তু তোমাদের অন্যদের থেকে আলাদা করে দেবে, অনেকে পড়েই যাবেন এগুলো। হুড্ডু, হুড্ডুটা কি? মূলত এটা কোনো একটা পার্টিকুলার অঞ্চলে ধরো ওয়েদারিং হচ্ছে, ইরোশন হচ্ছে। এখন ইরোশন তো সব জায়গাতে সমানভাবে হয় না, স্বাভাবিক না যে সব জায়গাতে সমান রেটে ইরোশন হবে। তাহলে কোনো জায়গাতে ইরোশনের রেট কম, কোনো জায়গাতে ইরোশনের রেট তুলনামূলক বেশি। এবার এই যে জায়গাতে ইরোশনের রেটটা তুলনামূলক কম, সেই জায়গাতে কি হবে বলতো? সেই জায়গাতে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো কি, সেই জায়গাতে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে শিলাস্তর কিছুটা উত্তল টাইপের হচ্ছে, অর্থাৎ ব্যাঙের ছাতার মতো। যেমন ব্যাঙের ছাতা যেমন হয় এরকম, এরকম ব্যাঙের ছাতা শিলাস্তর, এই যেমন টর বললাম, এই এই ধরনের এরকম উত্তল অবস্থায় অবস্থান করছে এরকম ভাবে। এই ধরনের যে ল্যান্ডফর্ম হয় তাকে বলা হয় হুড্ডু। ঠিক আছে, এরপর আমরা পড়বো ডেজার্ট ভার্নিস বা মরু ভার্নিস। ভার্নিস মানে কি বলতো দেখি? চটপট। ভার্নিস শব্দের অর্থ কি? দেখো, ভার্নিস শব্দের অর্থ হচ্ছে, ডেজার্ট ভার্নিস যদি আমরা দেখি,
ভার্নিশ মানে হচ্ছে কোনো কিছুকে চকচকে করে তোলা, ঠিক আছে, তাকে বলা হয় ভার্নিশ। মূলত মরুভূমি অঞ্চলে বিভিন্ন ধরনের কোয়ার্টজ কণা, রক পার্টিকেল, ঠিক আছে, বোল্ডার, এগুলো দীর্ঘকাল ধরে ক্ষয় হতে থাকে এবং এতে তো বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। তাই খনিজ পদার্থের সমন্বয়তে এই জায়গাতে একটা চকচকে আস্তরণ তৈরি হয়, বুঝতে পারলে? এই যে চকচকে আস্তরণটা তৈরি হয় তাকে বলা হয় ডেজার্ট ভার্নিশ। এই যে চকচকে আস্তরণটা তৈরি হয় সেই চকচকে আস্তরণকে বলা হয় ডেজার্ট ভার্নিশ। মূলত যেন মনে হয় একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কেউ একটা চাদর ছড়িয়ে রেখেছে, যেটাকে আমরা ডেজার্ট ভার্নিশ হিসাবে উল্লেখ করছি। ওকে, মোটামুটি এটা আমরা বলতে পারি। আর একটা বলবো এখানে, রাসায়নিক আবহবিকারের ফলে যে তৈরি হয়, একটা হচ্ছে হানিকম্ব। আমি তো হানিকম্ব তোমাদের দেখালাম যে কিভাবে তৈরি হয়। মূলত ভৌম জলের সাথে বিভিন্ন উপকরণের মিলনের ফলে মৃত্তিকা স্তরে আমরা দেখতে পাই, ধরো এটা কি দেখা যায়, বেলে পাথর বা বিভিন্ন যে শিলাস্তর থাকে না, সেই শিলাস্তরে বিভিন্ন অ্যাসিড জাতীয় উপকরণ সমন্বিত হয়ে মৌমাছির যে একটা করে ছোট ছোট ঘর হয় না, সেই রকম দেখতে লাগে। আমি যেটা যেমনটা দেখালাম তোমাদের, সেটাকে আমরা হানিকম বলি। আর একটা হয় ডিউরিক ক্রাস্ট বা ডুরিক ক্রাস্ট বলা হয়। এটার ক্ষেত্রে কি হয়, এইটার ক্ষেত্রে এই ডিউরিক ক্রাস্ট বা ডুরিক ক্রাস্ট, এই যে শব্দটা আমি ব্যবহার করছি, এইটা খুব ভালো করে মনে রাখবে। দাঁড়াও, ডিউরিক ক্রাস্ট বিষয়টা কি, মূলত ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলগুলিতে যেটা দেখা যায়, স্পেসিফিক্যালি ভৌম জলস্তর ওপরের দিকে উঠে আসে, ঠিক আছে, এবং শুষ্ক ঋতুতে সেটা কিন্তু কিছুটা নিচের দিকে নেমে যায়। এবার স্বাভাবিকভাবে যখন আর্দ্র ঋতু থাকে তখন এই জায়গাতে যে উপকরণগুলি থাকে সেই উপকরণগুলি যেহেতু জলের পরিমাণটা বেশি, ভূপৃষ্ঠ থেকে কি হবে, তারা ভূপৃষ্ঠ থেকে তো নিচের দিকে নামতে থাকবে এবং পরে যখন আবার শুকিয়ে যায় তখন বাষ্পীভবন হয়। তাহলে এটা কৌশিক প্রক্রিয়ায় আবার ওপরের দিকে উঠে আসে এবং বাষ্পীভূত হয়ে গিয়ে একটা শক্ত স্তর তৈরি করে, কারণ এই মিনারেলগুলো তো মিশ্রিত অবস্থায় থাকে, তাই না? মিনারেলগুলো, আচ্ছা আমি প্রত্যেকটা তাহলে এঁকে দিচ্ছি, কারণ দেখো মৌমিতা, এই যে ল্যান্ডফর্ম গুলো বলছো না, এই ল্যান্ডফর্ম গুলো আমি প্রত্যেকটা আমি চেষ্টা করছি এঁকে দেওয়ার। বেসিক্যালি কি হয়, এই ল্যান্ডফর্ম গুলির ক্ষেত্রে তুমি এক্স্যাক্টলি ছবি পাবে না, সমস্ত ফটোগ্রাফ তোমার পক্ষে অ্যাভেলেবিলিটিতে সম্ভব নয়। আমি চেষ্টা করছি প্রত্যেকটা এঁকে দেওয়ার। যেমন দেখো তোমাদের আমি ওই এটা দেখিয়েছিলাম, ডিউরিক ক্রাস্ট আর হানিকম্ব, এই দুটো আমি দেখিয়েছি। তাহলে রেগোলিথ তো বুঝতে পারছো, ওয়েদারিং পিট কেমন হতে পারে। ওয়েদারিং পিট হচ্ছে ধরো এই জায়গাতে একটা শিলাস্তর, এর মধ্যে আমি এগুলো ওই ছোলা বা মটরের কথা বলছি, যে ছোলা মটর এইগুলো তুমি এর মধ্যে রেখেছিলে, ফলে তার একটা দাগ তৈরি হয়েছে এরকম ভাবে, ঠিক আছে। এইটা আমরা বলতে পারি এরকম ভাবে একটা মাটির অংশের মধ্যে। জাস্ট এটাকে ভিজুয়ালাইজ করো। ব্লক স্পেড বা ফেলসমার যেটা আমি বললাম, এই ব্লক স্পেড বা ফেলসমারের ক্ষেত্রে কি হয়, ধরো স্বাভাবিকভাবে পার্বত্য অঞ্চল, এটা পার্বত্য অঞ্চলের পাদদেশ, এভাবে আবার কি হচ্ছে, এটা পার্বত্য অঞ্চলের পাদদেশ। এবার ধরো এইখান থেকে যে বিভিন্ন উপকরণ নেমে আসছে, নেমে এসে তারা সঞ্চিত হচ্ছে কোথায় বলতো, বিভিন্ন উপকরণ নেমে এসে তারা সঞ্চিত হচ্ছে কোথায়, তারা এই জায়গাতে তো সঞ্চিত হচ্ছে। এবং এই জায়গাতে সঞ্চিত হয়ে এটা কি পূর্ণাঙ্গভাবে একটা প্লেন লেভেল ল্যান্ড তৈরি করবে? না, এরা পূর্ণাঙ্গ হয়ে কখনো একটা প্লেন লেভেল ল্যান্ড তৈরি করবে না। এরা তখন কি তৈরি করবে, একটা অসমান ল্যান্ড তৈরি করবে, এই জায়গাটাতে একটা অসমান ল্যান্ড তৈরি করবে। তাকে আমরা বলছি যে ব্লক স্পেড বা ফেলসেনমার, ঠিক আছে। এরপর আমরা যেটা বললাম টর বা প্রস্তরময় গিরিচূড়া। এই যে টর বা প্রস্তরময় গিরিচূড়া, দেখো আমি যেমনটা তোমাদের বললাম যে ধরে নাও ভূমিভাগ এটা আছে, এর অভ্যন্তরে এরকম একটা ল্যান্ডফর্ম গঠিত হয়েছে, এরকম পাহাড়ের মতো ল্যান্ডফর্ম থাকতেই পারে, কিন্তু এটা যেহেতু উদ্ভেদী আগ্নেয় শিলা, নিঃসারী আগ্নেয় শিলা নয়, তাই এটাকে কি আমরা ইনিশিয়াল স্টেজে বাইরে দেখতে পাবো? না, এটাকে আমরা ইনিশিয়াল স্টেজে বাইরে দেখতে পাবো না, তাই তো। ফলে এটা যখন ক্ষয়প্রাপ্ত হবে ভূমিভাগের ওপরের অংশটা, তখন এটা যেন ওই ইঁদুরের মতো মাথা তুলে বেরোবে, তাই তো। ফলে এই ওপরের অংশ শুধুমাত্র তুমি দেখতে পাবে, তুমি তখনও পর্যন্ত নিচের অংশটা কি দেখতে পাবে? তোমার চোখে তখন এই অংশটা পড়বে বা এই অংশটা পড়বে। ফলে এই অংশটাকে তখন আমরা বলবো টর বা প্রস্তরময় গিরিচূড়া, ঠিক।
আবার এই যে তার পরবর্তীতে মৌমিতা যদি কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে বলবে, আমি চেষ্টা করছি যতখানি ছবি এঁকে বোঝানো যায়। এই যে কেনস্প্রাং, এক্ষেত্রে কি হয়, কেনস্প্রাং এর ক্ষেত্রে যেটা দেখা যায় মূলত ছোট ছোট ছিন্ন বিচ্ছিন্ন শিলা, অর্থাৎ ছোট ছোট ফ্র্যাগমেন্টেড পার্ট আর কি, এটা আর বলার কিছু নেই। হুড্ডুর ক্ষেত্রে আমরা যেটা বলবো, ব্যাঙের ছাতার মতো ভূমিরূপ তৈরি হয়। কোথায় তৈরি হয়, ধরো একটা বিস্তীর্ণ অংশ আছে, এবার এই বিস্তীর্ণ অংশ জুড়ে তোমার বড় বড় শিলাস্তর আছে। এই বড় বড় শিলাস্তর এখানে অবস্থান করছে। এখন এই যে বড় শিলাস্তর, এগুলোতে তো সমানভাবে ক্ষয় হয় না গো। তাহলে সমানভাবে ক্ষয় না হলে কি হবে, এগুলোতে যে সমানভাবে ক্ষয় হচ্ছে না, এর প্রভাবে যেগুলো নরম শিলাস্তর তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যাচ্ছে, যেগুলো কঠিন শিলাস্তর সেগুলো পড়ে থাকছে। এবং এগুলো পড়ে থাকলে অনেক সময় দেখতে হয় ব্যাঙের ছাতা যেমন হয় এরকম ভাবে ব্যাঙের ছাতা হয় না মাটিতে, আমরা ব্যাঙের ছাতা মাটিতে যেগুলো দেখে থাকি, গৌড়ের সাথে কেউ গুলিয়ে ফেলবে না, এরকম ব্যাঙের ছাতার মতো দেখতে হয়, ঠিক এরকম দেখতে লাগে। এটাকে আমরা সাধারণভাবে বলে থাকি হুড্ডু। ডেজার্ট ভার্নিশ মানে কি, ভার্নিশ করা মানে আমি আগেই বললাম, ভার্নিশ করা মানে কোনো জিনিসকে চকচকে করে তোলা। তাহলে এই ডেজার্ট ভার্নিশ যে বিষয়টা, এটা হচ্ছে মরু অঞ্চলেতে আমরা মূলত দেখতে পাই বিভিন্ন ধরনের খনিজ পদার্থের উপস্থিতির জন্য মরুভূমিতে একটা চকচকে আবরণ দেখা যায়, মরুভূমিতে একটা চকচকে অংশের আবরণ দেখা যায়, তাকে বলা হয় ডেজার্ট ভার্নিশ। ঠিক এই ডেজার্ট ভার্নিশের পর আমরা আর উল্লেখ করেছি কি, হানিকম। হানিকম তো তোমাদের দেখালাম, আমি এগেইন দেখিয়ে দিচ্ছি হানিকম যে অংশটাকে আমি বলছি। এক মিনিট। এই যে এই অংশটা দেখো, এই যে এটাকে আমরা হানিকম বলছি। আমি কি বোঝাতে পারলাম, একটুখানি আমাকে জানাও তো যারা যারা আছো এই পর্যন্ত। ছবি অবভিয়াসলি এটাও তোমাদের ডিমান্ড ছিল। ওকে, এবার দেখো এই যে আর একটা ভূমিভাগের কথা আমি বললাম, ডিউরিক ক্রাস্ট, তাই তো? ডিউরিক ক্রাস্টের ক্ষেত্রে তোমরা মোটামুটি ভাবে এই ছবিটাকে লক্ষ্য করো, আমি তোমাদেরকে সেটাও দেখাবো ডিউরিক ক্রাস্টের ক্ষেত্রে কি হয়, কি ধরনের অবস্থা তোমরা ডিউরিক ক্রাস্টের ক্ষেত্রে পাবে। দেখো আশা করছি দেখতে পাচ্ছ স্ক্রিনে। হ্যাঁ, এই এই যে অংশটা, এই দিকের অংশটা দেখো, এটা হচ্ছে ডিউরিক ক্রাস্ট। এই যে আমার হাতটা দেখতে পাচ্ছ যে জায়গাটাতে, এটা হচ্ছে ডিউরিক ক্রাস্ট, বা এই যে চিত্র দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই এই যে অংশটা। এবার এই দিকের অংশটা দেখো, এই একদম লেফট সাইডে যেটা আমি মার্ক করছি, এইটা হচ্ছে ডিউরিক ক্রাস্ট। ঠিক আছে, আচ্ছা। এবার মোটামুটি ভাবে আমরা আর এখানে সেরকম কিছু একটা দেখার নেই। আবহবিকার থেকে মোটামুটি এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে, এবং আমি তোমাদের আবহবিকারের নোট আজকেই দিয়ে দিচ্ছি, তোমরা দু একদিনের মধ্যেই অফিসিয়ালি ভাবে তোমরা পেয়ে যাবে। কেমন? এবার তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা আমাকে বলো। এই বাকি সময়টা তোমাদের সাথে কথা বলার জন্য এটা অ্যালট করা আছে আমাদের, যে ক্লাসের শেষ 10-15 মিনিট স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের জন্য বলা আছে অফিসিয়ালি। এখানে তোমাদের যার যাবতীয় প্রবলেম আমরা সেটা সলিউশন করব, কারোর স্টাডি রিলেটেড প্রবলেম, কিভাবে পড়বে না পড়বে ইত্যাদি ইত্যাদি, এগুলো যার যা জিজ্ঞাসা আছে করো। আবহবিকার মোটামুটি এই অংশটা আমরা শেষ করলাম। আমাকে কাইন্ডলি বলো ক্লাস কেমন লাগলো, আজকে প্রথম দিনের ক্লাস, তোমরা প্রত্যেকেই প্রথম আমার কাছে। আচ্ছা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, মৌমিতা দিয়ে দেবো। পিপিটি নোট এসব নিয়ে চিন্তা নেই, মন দিয়ে পড়াশোনা করো।
আর আমাকে বলো কি প্রবলেম হচ্ছে তোমাদের। যদি তোমাদের প্রবলেমের কোনো জায়গা থাকে আমাকে সেটাও বলো। ফার্স্ট অফ অল তোমরা এটা আমাকে বলো যে তোমাদের ক্লাস কেমন লাগলো, কারণ তোমরা অনেকেই মানে যারা আছো প্রথম। চটপট আমি একটুখানি তোমাদের থেকে এটা জেনে নিই। ঠিক আছে মৌমিতা, ঠিক আছে, বাকিরা আমি একটু চাই প্রত্যেকে তোমরা রেসপন্ড করো, তা না হলে কি করে হবে। আছো তো 4-5 জন, তোমরা যদি রেসপন্ড না করো তাহলে তো মুশকিল। ও তুহিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সেই তুহিন, ওকে ওকে, তাহলে তো মিটে গেল। বাকিদের ক্লাস খুব ভালো লেগেছে মৌমিতা, থ্যাংক ইউ। সো মোটামুটি ভাবে তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তোমরা করো, আমি এগেইন বলছি, আদারওয়াইজ আমরা ওয়াইন্ড আপ করবো ক্লাস এখানে। আমি তোমাদের নোটস পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। ও কৃষ্ণপ্রিয়া, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এরকম ভাবে আমরা এগিয়ে চলবো। যে যে টপিক আছে আমাদের মোটামুটি সেই টপিকগুলো আলোচনা করব। কিন্তু এই যেটা বললাম এইটা মাথায় রাখবে যে অ্যাপ্রক্স 1.5 ঘন্টা বলা আছে, কারণ দেখো ক্লাসের টাইম ওরকম ভাবে বলা সম্ভব নয়। ক্লাসের টাইম ওরকম ভাবে বলা সম্ভব নয়, সেই কারণে 1.5 ঘন্টা বলা আছে। বাট স্টিল এটা মনে রাখবে যে ইট মে বি লেস, মে বি মোর। এবং তোমরা একদম আমার নিজের খুব কাছের মানুষের মতো আমি তোমাদেরকে গাইড করব, কারণ তোমাদের সংখ্যাটা মোটামুটি কম। ফলে তোমাদের 1:1 প্রবলেমে আমি তোমাদের পাশে থাকতে পারবো। অন্য ব্যাচের ক্ষেত্রে যেটা হয় যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট থাকলে যে একটা প্রবলেম হয়, যে প্রচুর সংখ্যক স্টুডেন্টের কথা বলা, তাদেরকে কিছু গাইড করা, বা তাদের কোনো ব্যক্তিগত প্রবলেমে কেউ পার্টিকুলার কোনো একটা জায়গা বুঝতে পারছে না, এই জাতীয় সমস্যাগুলোর মধ্যে পড়তে হয়। বাট এখানে সেটা নয়। এখানে আমরা কিন্তু এই একটা জায়গা পাচ্ছি। সো আমি তো এটা বলতে পারি না যে এই সাবজেক্টটা আমার একদম নিজের, মানে কি বলবো, খুব কাছের সাবজেক্ট, মানে এটাই আমার ধ্যান জ্ঞান, তোমরা প্রত্যেকে জানো। ফলে এটাকে সেই রকম ভাবে যেমন আমি এটাকে রেডি করেছি, আমি তোমাদেরকে চাই তোমাদের কাছে সেই জিনিসটা এরকম ভাবে রেডি হোক। ঠিক আছে, চলো তাহলে প্রত্যেকে অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড নাইট, টাটা। হ্যাঁ, আগে মরফোলজিটা করাবো, আমি জিওমরফিক প্রসেসটা দিয়ে শুরু করলাম। মরফোলজিটা আগে করাবো না, আমি তোমাদের সাথে আগে ইয়েটা শেয়ার করে দেবো। তোমরা দেখবে মরফোলজি টেকটনিক দুটো মিলিয়ে মিশিয়ে করাবো, কারণ যেটার জন্য যেটা আছে সেটা আমরা করবো, বুঝতে পারলে। কালকে ক্লাস আছে, কালকে যেমন হবে, আবার পরশু দিন হবে, তোমাদের 3 দিন ক্লাস। ঠিক আছে, ওকে। আর যা প্রবলেম হবে ডাইরেক্টলি আমাকে বলবে, আই এম হিয়ার টু সলভ ইউর ইচ অ্যান্ড এভরি প্রবলেম। আমি এইটুখানি গ্যারেন্টি দিতে পারি তোমাদের কোনো প্রবলেম হবে না, বা তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো সমস্যা আমি তৈরি হতে দেবো না। বাট জাস্ট লেট মি নো। ওকে, চলো টাটা, গুড নাইট।